নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি সমেশ চাকমা। আমি একজন পেশাদার শিক্ষক এবং লাইব্রেরি আওয়ারের প্রতিষ্ঠাতা। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইব্রেরি আওয়ার ইউটিউব পেজে এবং এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের একটা ব্লগ স্পট সাইটে। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ স্পট সাইট। আপনি যদি www.libraryhour.blogspot.com এভাবে যদি ক্লিক করেন আপনি আমাদের এই ব্লগ দিয়ে পড়তে পারবেন। এখানে আমরা বিভিন্ন লাইব্রেরি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সাম্প্রতিক জ্ঞান প্রবাহ সবকিছু নিয়ে আমি এখানে ব্লগ লিখে থাকি। আর এটা হচ্ছে আমাদের একটি ফেসবুক গ্রুপ। এখানে বর্তমানে পাবলিক গ্রুপ 517 জন মেম্বার রয়েছে। তো এখানে তারা আমাদের দৈনন্দিন জীবনে আমি যা কিছু শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি সেগুলো তারা এখান থেকে দেখে থাকে এবং এই কমিউনিটিতে থেকে তারা তাদের মনের আবেগ, মনের কথাগুলো তারা ব্যক্ত করে থাকে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি ফেসবুক পেজটি দেখাই। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ লাইব্রেরি আওয়ার। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো মূলত আজকে আমি যে ভিডিওটি নিয়ে যাচ্ছি তা হচ্ছে আপনারা যারা শিক্ষার সর্বোচ্চ স্তরে পড়াশোনা করতেছেন এবং যারা শিক্ষকতা পেশা রয়েছেন এবং কি যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনায় অধ্যয়নরত রয়েছেন এবং যারা সাধারণ দর্শক শ্রোতা সবার জন্য উপযোগী একটি আজকে আমরা সুন্দর টিউটোরিয়াল আমি আনছি। তা হচ্ছে মাস্টার্স অফ এডুকেশনের একটি ইউনিট, একটা প্রোগ্রাম। তা হচ্ছে শিক্ষায় ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি EDM 1401। EDM 1401 এই বই থেকে আমরা আজকে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষার ঐতিহাসিক ভিত্তি, যেটার ইংরেজি মিনিং দ্বারা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস অফ এডুকেশন। শিক্ষার ঐতিহাসিক দিক। তো আমাদের এই কোর্সের অর্থাৎ কোডটা হচ্ছে EDM 1401 আর হচ্ছে বইয়ের নাম হচ্ছে শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। আর সেই শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি এই বইয়ের যে কোর্সটি আমরা আজকে শিখতেছি, শিক্ষার ঐতিহাসিক দিক, হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট অফ এডুকেশন। এটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনে থাকেন। এই যে এখানে কিন্তু আমি একটু কালার করে দিলাম সবাই আমরা যেন দেখতে পাই। তো আমি প্রয়োজনে এটা একটু সাইজ বড় করে দিব। এটা দেখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের মধ্যে স্কুল অফ এডুকেশন অন্যতম। স্কুল অফ এডুকেশন পরিচালিত একাডেমিক প্রোগ্রামসমূহের মধ্যে এমএড একটি বৈশিষ্ট্যমণ্ডিত প্রোগ্রাম। শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি বিষয়টি এমএড প্রোগ্রামের প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সের আওতায় শিক্ষার প্রধান দুইটি ক্ষেত্র রয়েছে। এর প্রথম ক্ষেত্রটি হলো শিক্ষার ঐতিহাসিক দিক এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো শিক্ষার সমাজতাত্ত্বিক দিক। এই অংশে শিক্ষার ভিত্তি বিষয়ক ইতিহাস উপস্থাপন করা হয়েছে। শিক্ষার ঐতিহাসিক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়াবলীকে 5টি ইউনিটে বিভক্ত করে 17টি পাঠে উপস্থাপন করা হয়েছে। নিম্নে উল্লেখিত 5টি ইউনিটের উল্লেখযোগ্য শিরোনাম উল্লেখ করা হলো। যেমন ইউনিট 1 শিক্ষার ক্রমবিকাশের ঐতিহাসিক পটভূমি, ইউনিট 2 শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ক্রমবিকাশ, ইউনিট 3 শিক্ষায় কর্তৃত্ব ব্যবস্থা, ইউনিট 4 ব্রিটিশ ভারতের শিক্ষায় রাজনৈতিক প্রেক্ষিত 19 ও 20 শতক, ইউনিট 5 ব্রিটিশ ভারতের শিক্ষার প্রশাসনিক প্রেক্ষিত 19 ও 20 শতক। তাহলে আজকে আমরা ইউনিট 1 থেকে ক্রমবিকাশের ঐতিহাসিক পটভূমি এটা আমরা একটু পরে দেখি। আমি এটি আবার ব্লার করে দিচ্ছি আপনাদের দেখতে যেন সুবিধা হয়। কালার করে দিলাম। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ এডুকেশন। ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক পটভূমি আমরা জেনে নেব ক্রমবিকাশের, ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ এডুকেশন। প্রথমে আমরা ভূমিকা দেখি। বর্তমান বিশ্বে যে কোনো দেশের প্রকৃত সম্পদ বলতে মানব সম্পদ বা জনসম্পদকে বোঝায়। আর এই মানব সম্পদ তথা মানব সভ্যতার ক্রমবিকাশের মূলে রয়েছে শিক্ষা। শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি সভ্যতার আদিকাল থেকেই, বিশেষ করে গ্রিক সভ্যতার শুরু থেকে বর্তমান কালের
অতিক্রান্তি ও বিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতির শিক্ষার বিকাশ উন্নতি সাধিত হয়ে শিক্ষা আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। শিক্ষার ইতিহাস পাতে জানা যায় যুগে যুগে শিক্ষাবিদগণ যুগের চাহিদা মোতাবেক জাতীয় প্রয়োজন, সমাজ কাঠামো, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা বিবেচনা করে শিক্ষার মান নির্ধারণ করেছেন। মানব সভ্যতার ইতিহাসে মিশর, ভারত, বেবিলন, অ্যাসিরিয়া, ফেনিসিয়া, চীন, পারস্য প্রভৃতি দেশে বৈশিষ্ট্যপূর্ণ সভ্যতা গড়ে উঠলেও শিক্ষা ব্যবস্থার উৎকর্ষের দিক দিয়ে গ্রিকদের অবদান সবচেয়ে বেশি। মানব সভ্যতার উন্নতি শিক্ষার পাশাপাশি চললেও প্রাচীন গ্রিক রাষ্ট্র স্পার্তা বা অ্যাথেন্স, স্পার্তা বলা হয়, অ্যাথেন্সও বলা হয়, সর্বপ্রথম শিক্ষার মৌলিক নীতিগুলো দৃষ্ট হয়। সুতরাং শিক্ষার ঐতিহ্য নির্ণয় করার ভিত্তি হিসেবে গ্রিক সভ্যতাকে গণ্য করা হয়। আধুনিক শিক্ষার গোড়াপত্তন হিসেবে গ্রিসই প্রথম। এই জন্য গ্রিসকে বলা হয় আধুনিক শিক্ষার জন্মভূমি। গ্রিকরা ছিল জ্ঞানপিপাসু ও জ্ঞান গরিমায় পৃথিবীর সর্বাপেক্ষা উন্নত জাতি। শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, দর্শন ও বিজ্ঞানের গ্রিকরা সকলের আদর্শ স্থানীয় ছিল। গ্রিকদের এসব উন্নতির পশ্চাতে রয়েছে তাদের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। এই ইউনিটের প্রাচীন গ্রিক, রোমান, ভারতের প্রাচীন ও মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করা হয়েছে। মূলত প্রাচীনকালে এই শিক্ষা আধুনিক শিক্ষার ভিত্তি হিসেবে তৈরি কাজ করেছে। তাহলে আধুনিক যে শিক্ষার একটা ভিত্তি তা হচ্ছে এই যে প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা তাই কিন্তু বর্তমানের শিক্ষার ভিত্তি। আলোচনার সুবিধার জন্য শিক্ষার বিভিন্ন ভিত্তি সম্পর্কিত ইতিহাস বিষয়টিকে নিচের 5টি ভাগে উপস্থাপন করা হলো। আমরা প্রথম পাঠটা দেখব গ্রিক শিক্ষা ব্যবস্থা, এরপরে দেখব রোমান শিক্ষা ব্যবস্থা, এরপরে দেখব প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, এরপরে দেখব মধ্যযুগের ভারতের শিক্ষা ব্যবস্থা, তারপর দেখব দেশীয় শিক্ষা ব্যবস্থা। আমরা তাহলে পাঠ 1.1 গ্রিক শিক্ষা ব্যবস্থা একটু দেখি, গ্রিক এডুকেশন সিস্টেম। তো এই পাঠটি পড়ার আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যগুলো খুবই স্পষ্ট। আমি অনুরোধ করব আপনারা যারা এমএড প্রশিক্ষণার্থী এই ভিডিওটি আপনাদের সামনে এসেছে আপনারা অবশ্যই নোট খাতা দিয়ে বসে পড়েন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে নেন। এখানে এই পাঠের আমাদের দুইটি উদ্দেশ্য। এক, প্রাচীন গ্রিক রাষ্ট্র স্পার্তার শিক্ষার লক্ষ্য, শিক্ষা সংগঠন, পরিচালনা তথা শিক্ষা ব্যবস্থার স্বরূপ বর্ণনা করতে পারবেন। 2, প্রাচীন গ্রিক রাষ্ট্র এথেন্সের শিক্ষার লক্ষ্য, শিক্ষার স্তর, নাগরিকত্ব অর্জন সহ এথেন্সের শিক্ষা ব্যবস্থার মৌলিক দিকগুলো ব্যাখ্যা করতে পারবেন। এখন আমরা স্পার্টা সম্পর্কে একটু করে জেনে নিই। প্রাচীন গ্রিকের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির মধ্যে স্পার্টা ছিল অন্যতম। স্পার্টানরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। সুদীর্ঘ 20 বছর যুদ্ধ করে পার্শ্ববর্তী রাষ্ট্র মেসেনিয়া অধিকার করে নিয়েছিল। তাছাড়া এথেনীয়রা ছিল স্পার্টাদের চিরশত্রু, তাই বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার নিমিত্তে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী সামরিক জাতি হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকত। স্পার্টানরা ছিল উচ্চবংশীয়, পরিশ্রমী, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ও দেশের আইন প্রণেতা, তাই তারা প্রত্যেক শিশুকে একক স্পার্টান শক্তির অঙ্গীভূত বলে মনে করত। এরা ধর্মীয় প্রভাবমুক্ত ও বলিষ্ঠ নৈতিক চরিত্রের অধিকারী ছিল। এই সকল গুণাবলী তাদের জাতীয় জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। তাহলে স্পার্টান সম্পর্কে আমরা এটাই জেনেছি যে তারা খুবই পরিশ্রমী এবং যোদ্ধা, তারা উচ্চবংশীয়, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তাহলে স্পার্টান শিক্ষার যে লক্ষ্য, আমরা এখানে মোট 5টি লক্ষ্য দেখতে পাই। লক্ষ্যগুলো আমরা একটু দেখি। স্পার্টান শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক শিশুকে শারীরিকভাবে শক্তিশালী একজন আদর্শ সৈনিক হিসেবে গড়ে তোলা। পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের আক্রমণ প্রতিহত করার জন্য রাষ্ট্রের চাহিদা মোতাবেক শিক্ষার কাঠামোকে প্রধানত শরীরচর্চা, যুদ্ধবিদ্যা, নৈতিক চরিত্র উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে তোলা। শিক্ষার্থীকে সাহসী, যুদ্ধবিদ্যায় পারদর্শী, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সামাজিক রীতিনীতির তথা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। বীরত্ব, সাহসের দ্বারা নাগরিকত্ব অর্জন করা। অধ্যাপক থমসন বলেন, শক্তি, সাহস, ধৈর্য, আত্মত্যাগ, আত্মপ্রত্যয়, স্বদেশপ্রেম ও সামরিক দক্ষতা অর্জন হয়েছিল স্পার্টানদের শিক্ষার মহান লক্ষ্য। তাহলে দেখেন, শক্তি, সাহস, ধৈর্য, আত্মত্যাগ, আত্মপ্রত্যয়, স্বদেশপ্রীতি। তাহলে এইটাই তাদের শিক্ষার স্পার্টানদের লক্ষ্য ছিল। এখন আমরা একটু দেখি শিক্ষা ব্যবস্থার সংগঠন ও পরিচালনা। শিশু রাষ্ট্রীয় সম্পদ। স্পার্টান পরিবারভুক্ত প্রত্যেক ছেলে মেয়েদেরকে একক স্পার্টান শক্তির অংশ হিসেবে গণ্য করত। বিদায় শিশুদের শিক্ষাদানের দায়িত্ব ছিল সরকারের, অর্থাৎ প্রত্যেক নবজাতক শিশুকে রাষ্ট্রীয় সম্পদ বলে গণ্য করা হতো। যেহেতু স্পার্টান স্বাস্থ্যবান ছেলেরাই শুধু রাষ্ট্রের কাজে আসত, যেহেতু রুগ্ন ক্ষীণদেহী ছেলেরা রাষ্ট্রের বোঝা হিসেবে গণ্য করা হতো।
তাহলে সামরিক শিক্ষা, তাহলে আমরা সামরিক শিক্ষা একটু দেখি। প্রত্যেক শিশুর 7 বছর হতে না হতেই শিশুর জন্য আবাসিক সামরিক শিবিরের বসবাসের জন্য এমন গমন করা বাধ্যতামূলক ছিল। এই সামরিক শিবিরই ছিল তাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে সামরিক নিয়ম কানুন অনুযায়ী শিক্ষাদান শুরু হতো। শিক্ষার্থীকে কঠোর শরীরচর্চার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হতো। শরীরচর্চার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম ও দৃঢ়চেতা ব্যক্তি হিসেবে গড়ে তোলা, শিক্ষার্থীকে হস্ত সহিংসু করে তোলা, দৃঢ় দেহবেশীর অধিকারী করে তোলা। শরীরচর্চার মাধ্যমে দৌড়চাপ, বর্ষা, শাক্তি নিক্ষেপ, কুস্তি, মল্লযুদ্ধ ইত্যাদি ছিল প্রধান। বস্তুত স্পার্টান শরীরচর্চা ও শরীর কসরত প্রদর্শন জাতীয় খেলাধুলা ছিল শিক্ষার মূল বিষয়। আবাসিক শিবিরে অবস্থানকালীন পোশাক ও খাদ্য, এই সময় তাদের জীবন প্রণালী খুবই কঠোর। এদের সীমিত সংখ্যক পোশাকের ব্যবস্থা থাকতো। শীত গ্রীষ্মে কোনো সময় জুতা পরিধান করতে পারত না। উদ্যোগী হয়ে যাতে খাদ্য দ্রব্য গ্রহণপূর্বক নিজেদের প্রয়োজন মিটিয়ে নেয়, এজন্য খাদ্যের পরিমাণ কমিয়ে দেওয়া হতো। এরপর তাদেরকে বলা হতো সামরিক শিক্ষা কিভাবে দেয়। 18 বছর বয়স থেকে প্রত্যেক বালককে সমর সেনার জীবন গ্রহণ করতে হতো। 18 বছর হবে তাকে সৈনিকে যোগদান করতে হবে। 2 বছর পর এরা অস্ত্র পরিচালনা, শত্রু সৈন্যকে পরাস্ত করার বিভিন্ন সামরিক কলা কৌশল গ্রহণ করে নিজেদের সমরবিদ্যার পারদর্শী হিসেবে গড়ে তুলত। সেনাবাহিনীতে সক্রিয় অংশগ্রহণ, 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত সামরিক বিদ্যার পারদর্শী এসব যুবকগণ রাষ্ট্রীয় প্রতিরক্ষার কাজে সক্রিয়ভাবে নিযুক্ত থাকত। 20 থেকে 45 বছর বয়স পর্যন্ত জাতীয় সেনাবাহিনীতে তাদের নাম তালিকায় থাকত। 7 বছর পর্যন্ত তাদেরকে অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখত। 7 বছর পর্যন্ত দেখেন, তাদের 20 থেকে 30 বছরের মধ্যে তাদেরকে সামরিক বিদ্যা পারদর্শী করা হয়, আর 30 থেকে 45 বছরের মধ্যে সেনাবাহিনীতে তালিকাভুক্ত থাকত। এরপরে 7 বছর পর্যন্ত তাদের শান্তি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকত। নাগরিক অধিকার ও বিবাহ, 7 থেকে 30 বছর পর্যন্ত ক্ষতির শাসনের মধ্যে শিক্ষা গ্রহণ শেষে অভিজাত সম্প্রদায়ের আইনসভা ও গণতান্ত্রিক বিধানসভার সম্মিলিত অধিবেশনের মাধ্যমে রাষ্ট্রের আনুগত্যের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে স্পার্টান যুবককে নাগরিক অধিকার সনদ প্রদান করা হতো। নাগরিক অধিকার লাভের পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক জীবনযাপন করতে পারত। এখন এখানে দেখেন নারী শিক্ষাও রয়েছে। নারী শিক্ষা আমরা একটু দেখি। স্পার্টান মেয়েদের জন্য অনুরূপ ট্রেনিং ব্যবস্থা ছিল, তবে ট্রেনিং চলাকালীন এদের সামরিক শিবিরের অবস্থান করতে হতো না। নিজ নিজ অবস্থান থেকে বয়স অনুসারে দলে দলে বিভক্ত হয়ে শরীরচর্চা, দৌড়, জাঁপ, সাঁতার প্রতিযোগিতা, শাক্তি নিক্ষেপ ইত্যাদি বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করত। তাছাড়া তারা নাচ, গান, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করত। স্পার্টান নারীদের শক্তি, সৌন্দর্য, স্বদেশপ্রেম বিখ্যাত ছিল। এখন আমরা এথেন্সে যাব। এথেন্সের একই অবস্থা। আমরা এথেন্সটা একটু ভালোভাবে পড়ব। এথেন্সের শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, নাগরিক অধিকার অর্জন, নারী শিক্ষা। তাহলে আমরা এটাও ভালোভাবে দেখি। আমরা স্পার্টান এবং এথেন্সের মধ্যে আমরা মনে করছিলাম স্পার্টান আর এথেন্স একই, কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে আলাদা। গ্রিক সভ্যতার জন্মভূমি এথিকার রাজধানী ছিল এথেন্স। গ্রিক সভ্যতার জন্মভূমি এথিকার রাজধানী ছিল এথেন্স। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক ঐক্যের অভাব থাকলেও প্রত্যেকটি রাষ্ট্র ভাষা, সাহিত্য, দর্শন, সমাজ ব্যবস্থা, ধর্মীয় বিষয়ে ছিল উন্নত ছিল। আর এথেন্স ছিল এদের মধ্যে মাতৃপীঠ। গণতন্ত্রের সূতিকাগার বলে খ্যাত হলেও প্রাচীন এথেন্স তা খুবই সীমিত ছিল। দাস প্রচলিত ছিল। দাসদের কোনো নাগরিক অধিকার দেওয়া হতো না। কয়েক গতিগত প্রভুদের দ্বারা গণতন্ত্র সীমাবদ্ধ ছিল। শিক্ষা দীক্ষায় নাগরিকদের অধিকার সীমাবদ্ধ ছিল। এখন আসি শিক্ষার লক্ষ্য। এথেন্সের শিক্ষার লক্ষ্য কি? আধুনিক শিক্ষার মৌলিক নীতিগুলো এথেন্সের শিক্ষা ব্যবস্থা দেখা যায়। তাছাড়া 7 বছর বয়স থেকে ছেলেদের শিক্ষা গ্রহণ শুরু হয়। এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল সুখী, সমৃদ্ধশালী, উন্নতমানের নাগরিক সৃষ্টি করা। শিক্ষার মাধ্যমে নাগরিকদের সাহস, ব্যক্তিত্ব, শৌর্য বৃদ্ধি করা। শিক্ষার শিল্প, সাহিত্য, সঙ্গীত চর্চার মাধ্যমে নাগরিকদের মানসিক উৎকর্ষ সাধন করা। শরীর ও মনের যুগপৎ উৎকর্ষ সাধন করা। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের কল্যাণ সাধন করা। এখন দেখি শিক্ষা প্রতিষ্ঠান। এথেন্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষা। এথেন্সের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষার জন্য রাষ্ট্রীয় তত্ত্বাবধানে 2 ধরনের প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান ছিল। সঙ্গীত বিদ্যালয়, শরীরচর্চা বিদ্যালয়। সঙ্গীত বিদ্যালয়ের মধ্যে যেটা মিউজিক স্কুল, এসব বিদ্যালয়ে শিক্ষার্থীরা সঙ্গীত শিক্ষার পাশাপাশি লেখাপড়া, গণনা, ভাষা জ্ঞান, ঐতিহাসিক বিষয়ে জ্ঞান, আবৃত্তি, নৃত্য, অভিনয়, ভৌগোলিক বিষয়ে জ্ঞান অর্জন করত। আর শরীরচর্চা শিক্ষা
বিদ্যালয়, এসব বিদ্যালয়ে ব্যায়াম, বিভিন্ন ধরনের শরীরচর্চা শিক্ষা দেওয়া হতো। এই বিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য ছিল সুস্থ সবল নাগরিক সৃষ্টি করা এবং আত্মরক্ষার কলাকৌশল আয়ত্ত করা। তবে স্পার্টানদের মতে রাষ্ট্রের স্বার্থে সেনাবাহিনী গঠন করা শিক্ষার উদ্দেশ্য ছিল না। এতে শিক্ষা দেওয়া হতো শরীরচর্চা, গঠনের বিভিন্ন উপায়, খেলাধুলা, সাঁতার কাটা, দৌড়ঝাঁপ, কুস্তি ইত্যাদি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যালয়ে কাজ চলত। স্বল্প সময়ের বিরতির পর মধ্যাহ্নে দ্বিতীয় দফার বিদ্যালয়ে কাজ শুরু হতো। এখন আমরা দেখি মাধ্যমিক শিক্ষা। 15 বছর বয়সে সুস্থ সবল এথেনীয় যুবকগণ মাধ্যমিক শিক্ষা গ্রহণের উপযোগী বলে বিবেচিত হতো। এই পর্যায়ে শিক্ষা এথেন্সের সামান্য বাইরে অবস্থিত ঘন কুঞ্জবনের এক্সারসাইজিং গ্রাউন্ড অনুষ্ঠিত হতো। সেগুলিকে বলা হতো জিমনেসিয়া। এই শিক্ষকদের বলা হতো জিমনেস্তা। শিক্ষার্থীরা অভিভাবকদের সরাসরি তত্ত্বাবধানে এবং সরকারি ব্যয়ে পরিচালিত এসব ব্যায়ামাগারে সুশৃঙ্খল সামরিক জীবন প্রণালী, উন্নত মানের সামরিক শিক্ষা এবং শারীরিক কসরত প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করত। এছাড়া ব্যায়ামাগারের বাইরে সাঁতার কাটা, শিকার করা ইত্যাদি বিষয়েও মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্ত ছিল। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2 বছর শিক্ষা লাভ করত। নাগরিক অধিকার অর্জন, এটা আমরা একটু পরে দেখি। মাধ্যমিক শিক্ষা শেষে যুবক শিক্ষার্থীরা গুরুজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা, নৈতিকতা সম্বন্ধে জ্ঞান লাভ করত। অতঃপর অভিভাবকরা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় পরিষদের সম্মুখে নাগরিকত্ব লাভের জন্য উপস্থিত হতো। শিক্ষার্থীরা রাষ্ট্র পরিষদের সামনে রাষ্ট্র, ঈশ্বর, এথেনীয় ঐতিহ্যের প্রতি অনুগত্য এবং ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার শপথ নিত। এভাবে এথেনীয় যুবকগণ রাষ্ট্রের আইনের অধীনে এসে পড়ত। 20-21 এই 2 বছর কঠোর নিয়ম শৃঙ্খলা অতিবাহিত করত। 1 বছর সামরিক অফিসারদের তত্ত্বাবধানে শহর ও নাগরিক শিবিরে অবস্থানপূর্বক অস্ত্র চালনার কলাকৌশল হাতে কলমে শিক্ষা নিত। 2য় বছর সীমান্তবর্তী ঘাঁটিতে নিয়মিত সৈন্য হিসেবে কর্মরত থাকতে হতো। এই সময় বিভিন্ন স্থানে ভৌগোলিক বিবরণ, অবস্থান, সৈনিক জীবনের দায়িত্ব প্রভৃতি জ্ঞান অর্জনের সুযোগ পেত। অথবা পরীক্ষার মাধ্যমে একজন এথেনীয় পূর্ণ নাগরিক অধিকার লাভ করত এবং স্বাধীন নাগরিক হিসেবে সকল কর্মে অংশগ্রহণ করতে পারত। এখন এথেনীয়দের নারী শিক্ষা আমরা দেখি অ্যাথেন্সবাসীর নারী শিক্ষার ইচ্ছাপূর্বক উপেক্ষা করত। তাদের মধ্যে নারী জন্মের মুখ্য উদ্দেশ্য হলো পূর্ণাঙ্গ গৃহিণী হওয়া এবং স্বাস্থ্যবান সন্তান জন্মদান করা। কাজেই পরিবার বিষয়ক দক্ষতার বাইরে নারীদের জ্ঞান অর্জনকে অপ্রয়োজনীয় মনে করত। তো ওকে, আমরা আমাদের পাঠ 1.1 আমরা সমাপ্ত করেছি। এখানে পাঠ শেষে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিছু রয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তরগুলা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা MA প্রশিক্ষণার্থী, এগুলো আপনারা নিজে নিজে টেক্সট বইটা পড়ে উত্তরগুলা দিবেন এবং এই বহুল প্রশ্নের উত্তরগুলা আপনারা দিবেন। আর অবশ্যই সাথেই থাকবেন আমাদের লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের সাথে। যদি আপনারা প্রত্যেকটি শ্রেণীর পার্ট বাই পার্ট এই ক্লাসগুলা পেতে যদি চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আরেকবার দেখাচ্ছি আমাদের চ্যানেলটি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি মূলত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরি প্রস্তুতি, টিপস, পরামর্শ, গ্রন্থাগার, তত্ত্ববিজ্ঞান, বিভিন্ন বিষয়ের ক্যাটালগ, শ্রেণীকরণ, বুক রিভিউ এবং স্পোকেন ইংলিশ গ্রামার বিষয়ে আমি এখানে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি। সাথে সাথে এই চ্যানেলে আলোকিত ব্যক্তিদের জীবনী পাঠ, সাকমা, মারমা, ত্রিপুরা তথা 10 ভাষা 13 জাতির আদিবাসী জাতিতত্ত্ব সময়ের ইতিহাস, ভাষা, সংস্কৃতি বিষয়ক আলোচনাও করে থাকি। এবং এখানে সাকমা ল্যাঙ্গুয়েজ কোর্সও এখানে রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে প্লেলিস্টে গিয়ে লার্ন চাকমা ল্যাঙ্গুয়েজ এভাবে ক্লিক করে আপনি, নতুবা এই যে এখানে সার্চ করে আসবেন, আপনি সাকমা অ্যালফাবেটগুলো ইচ্ছা মতো শিখতে পারবেন। এখানে এসে ক্লিক করবেন কি চাকমা, এই যে চাকমা লার্নিং এভাবে ক্লিক করবেন। চাকমা লার্নিং ক্লিক করে এখানে প্লেলিস্টটা এসে যাবে। ওকে, তো আশা করি সবাই খুব মনোযোগ সহকারে দেখেছেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন।